হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ কেমফিলিয়া। এই ভিডিওতে রিনিট 2026 পরীক্ষা যেটা 21শে জুন হয়েছে তার সলিউশন সিরিজের থার্ড পার্ট, অর্থাৎ লাস্ট যে 15টা কোয়েশ্চেন আছে সেই 15টা কোয়েশ্চেন এই ভিডিওতে আমি ডিসকাস করব। আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকিস তাহলে অবশ্যই কিন্তু আগের ভিডিওগুলো দেখে নিবি, কারণ আগের দুটো ভিডিওতে আমি অলরেডি 30খানা কোয়েশ্চেন অলরেডি ডিসকাস করে দিয়েছি, আর লাস্ট 15টা কোয়েশ্চেন এই ভিডিওতে ডিসকাস করব। ওকে, তো সময় নষ্ট না করে নেক্সট কোয়েশ্চেনে যাই। কি বলছে, নিচের যৌগগুলির মধ্যে কোনটিতে কনজুগেটেড দ্বিবন্ধন আছে? ঠিক আছে, তো এখানে চারটে অপশন দেওয়া আছে, দেখতেই পাচ্ছি। হেপ্টা 16 ডাইন, হেপ্টা 13 ডাইন, হেপ্টা 14 ডাইন, আর হচ্ছে হেপ্টা 15 ডাইন। ঠিক আছে, among the following the compound having conjugated double bond is, চারটে অপশন: হেপ্টা 16 ডাইন, হেপ্টা 13 ডাইন, হেপ্টা 14 ডাইন, আর হচ্ছে হেপ্টা 15 ডাইন। তো এই কোয়েশ্চেনটার আনসার করা খুব ইজি। অ্যাকচুয়ালি কনজুগেটেড ডাবল বন্ড মানে হচ্ছে যেখানে অল্টারনেট পজিশনে ডাবল বন্ড আছে। অল্টারনেট পজিশন মানে মনে কর আহ, যদি এইরকম একটা মলিকিউল হয় তাহলে এইভাবে ডাবল বন্ড গুলো রয়েছে, মানে ফার্স্ট দুটো কার্বনের মধ্যে ডাবল বন্ড আছে, তারপরেরটাতে নেই, তারপরেরটাতে আছে, এগুলোকে বলে কনজুগেটেড ডাবল বন্ড। তো কনজুগেটেড ডাবল বন্ড থাকতে গেলে সবসময় কিন্তু অল্টারনেট পজিশনে তোর ডাবল বন্ড গুলো থাকবে। মানে এটা যদি এক হয়, দুই হয়, তিন হয়, চার হয়, তাহলে খেয়াল করে দেখ 1 আর 3-এ ডাবল বন্ড রয়েছে, তাই না? কিংবা 2 4-এ থাকতে পারে, 3 5-এ থাকতে পারে, এরকম মানে অল্টারনেট পজিশনে থাকবে। তো দেখ 1 6 পজিশনটা তো অল্টারনেট পজিশন না, 1 4ও না, 1 3 কিন্তু অল্টারনেট পজিশন, আর 1 5 কিন্তু অল্টারনেট পজিশন না। তাহলে এখানে অপশন বি হবে আনসার, হেপ্টা 13 ডাইন। ঠিক আছে, আর হেপ্টা 13 ডাইনের যদি স্ট্রাকচারটাও দেখিস, প্রক্রিয়া দেখতে পাবি, 3 4 5 6 7, 1 আর 3 পজিশনে ডাইন। দেখ তার মানে এখানে কিন্তু অল্টারনেট পজিশনে ডাবল বন্ড গুলো আছে, অর্থাৎ এটা কিন্তু কনজুগেটেড ডাবল বন্ড। ক্লিয়ার? তাহলে এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি। তো এই প্রশ্নটা যেটা বলছে, 2a থেকে b, যার রেট কনস্ট্যান্টের ভ্যালু হচ্ছে k, একটি শূন্য ক্রমের বিক্রিয়া যেখানে k এর ভ্যালু হচ্ছে 1 মোল লিটার ইনভার্স মিনিট ইনভার্স, এর প্রাথমিক গাঢ়ত্ব 2 মোলার হলে বিক্রিয়াটির 75% সম্পূর্ণ হতে কতটা সময় লাগবে সেটা এখানে দেওয়া আছে অপশনগুলো। তো 2a থেকে b with rate constant k is a zero order reaction where k equals to 1 mole liter inverse minute inverse. If the initial concentration of A is 2 molar, then the time taken to complete 75% of the reaction will be, চারটে অপশন এখানে রয়েছে। তো এই কোয়েশ্চেনের আনসার আমরা কি করে করব? এটা একটা জিরো অর্ডার রিয়াকশন। জিরো অর্ডার রিয়াকশন কমপ্লিট হতে যদি কোনো একটা সার্টেন পার্সেন্টেজ কমপ্লিট হতে যদি টি টাইম লাগে, তাহলে এখানে টি এর ফর্মুলা হচ্ছে A0 মাইনাস AT ডিভাইডেড বাই কে। তো এই হচ্ছে রিলেশন, এই রিলেশনটা আমরা এখানে ইউজ করব। তো এখানে A0 মানে ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত, 2, কোয়েশ্চেনে বলেই দেওয়া আছে। আর এটি হচ্ছে দেখ 75% কমপ্লিট হয়ে গেছে বলেছে, তার মানে এখন কতটা পড়ে রয়েছে, 25%। তার মানে 2 এর 25%, তাই না? এতটা এখন পড়ে রয়েছে। আর কে এর ভ্যালু কত, 1। তো আমরা যদি এই ইকুয়েশনটা সলভ করি তাহলে 2 মাইনাস এটা হয়ে যাবে তোর 25, আর 100 এর ক্যান্সেল হলে 4, তার মানে 2/4। তো 2/4 মানে হচ্ছে 1/2/1। তো 2 থেকে যদি 1/2 আমরা যদি মাইনাস করি তাহলে এটা হয়ে যাবে 3/2। তাহলে 3/2/1 মানে হচ্ছে 3/2, তার মানে 1.5। আর এখানে টাইমের ইউনিট হচ্ছে মিনিট, তাহলে 1.5 মিনিট। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার, 1.5 মিনিট। ঠিক আছে, তাহলে এখানেও কিন্তু অপশন বি হচ্ছে আনসার। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি আমরা। নেক্সট কোয়েশ্চেন যেটা বলছে, 298 কেলভিন উষ্ণতায় প্রদত্ত লবণগুলির জলে দ্রাব্যতার সঠিক ক্রমটি কি হবে? তো এখানে লবণগুলো দিয়ে দিয়েছে, আর 298 কেলভিন উষ্ণতায় কেএসপি অর্থাৎ দ্রাব্যতা গুণফল সেটা কত হবে সেটাও বলে দেওয়া আছে। এজিপিআর, ZnOH2, আর হচ্ছে Hg2Cl2, এই তিনটে সল্ট কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এটা যদি
ইংলিশ ভার্সনটা দেখি, দ্য কারেক্ট অর্ডার অফ সলিবিলিটি অফ দ্য গিভেন সল্টস ইন ওয়াটার at 298 Kelvin is. So salts are given AgBr, ZnOH hold 2, that is zinc hydroxide, and another one is mercurous chloride, that is Hg2Cl2, and Ksp values are also given at 298 Kelvin. তো তোরা দেখতেই পাচ্ছিস ভ্যালুগুলো। এবার অর্ডারটা বের করতে হবে যে কি হবে। তো এখানে এই কোয়েশ্চেনটা যদি আমরা দেখি, প্রথমে দেখ AgBr দেওয়া রয়েছে, তাই না? তো AgBr কি কি আয়নে ভাঙে? Ag প্লাস আয়নে ভাঙে আর Br মাইনাস আয়নে ভাঙে, রাইট? তাহলে এখানে সলিবিলিটি প্রোডাক্ট দেখ, সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু হচ্ছে x টু দি পাওয়ার x, আচ্ছা এখানে x মানে কটা ক্যাটায়ন আছে সেটা, ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু s টু দি পাওয়ার x প্লাস y, ঠিক আছে? তাহলে এখানে 1 টু দি পাওয়ার 1 ইন্টু 1 টু দি পাওয়ার 1 ইন্টু s টু দি পাওয়ার 1 প্লাস 1। তো এই ফর্মুলায় কিন্তু বেরিয়ে যাবে। তাহলে এই ফর্মুলায় কত আসছে? s স্কোয়ার, ঠিক আছে? এটা হচ্ছে আমরা AgBr এর কথা বলছি। তাহলে s স্কোয়ার ইজ ইকুয়াল টু 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13, রাইট? এখানে দেওয়াই আছে, দেখছিস কেএসপি ভ্যালুটা। তাহলে s কত হবে? আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, AgBr এর সলিবিলিটিটাকে যদি আমরা s1 ধরি, তাহলে s1 স্কোয়ার, তার মানে এটা s1 বেরোবে। তাহলে কত বেরোচ্ছে এটা? স্কোয়ার রুট করতে হবে, স্কোয়ার রুট করতে হবে কিসের? 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 করে দিতে পারি, তাই না? 5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 13 কে আমরা 50 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 14 করে লিখতে পারি। তাহলে এইখানে যে ভ্যালুটা আসবে দেখ, 50 রুট করলে কত হবে? 49 এর রুট করলে কত হয়? 7। তাহলে 50 রুট করলে কত হবে? 7 এর থেকে একটু বেশি, তো আমরা 7.1 ধরে নিচ্ছি, ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 এত মোলার। তো এইটা কিন্তু আমাদের একটা AgBr এর সলিবিলিটিটা আমরা বেরিয়ে গেল। তাহলে এবার বাকি সল্টগুলোরও দেখি। নেক্সট যে সল্টটা রয়েছে সেটা হচ্ছে ZnOH হোল 2, ZnOH হোল 2, এটা Zn2 প্লাস আর 2OH মাইনাস আয়নে ভাঙে, রাইট? তাহলে এখানে সলিবিলিটি প্রোডাক্ট যেটা, সেটা কি হবে? x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার y ইন্টু s2 টু দি পাওয়ার x প্লাস y। এখানে কিন্তু s2 নিলাম সলিবিলিটিটাকে, তাহলে 1 to the power 1 into 2 to the power 2 into s2 to the power 1 plus 2, তো এটা হবে 4s2 তার কিউব। তো 4s2 তার কিউব, এটা হচ্ছে সলিবিলিটি প্রোডাক্ট। তো এখানে আমরা যদি দেখি 4s2 তার কিউব, আর সেকেন্ড সল্টের সলিবিলিটি কত এখানে? 1 into 10 to the power minus 15, 1 into 10 to the power minus 15, তাই তো? তো এখানে s2 কিউব কত হবে? 1/4 into 10 to the power minus 15, ঠিক? তো এটাকে আমরা কি করতে পারি? 0.25 into 10 to the power minus 15 লিখতে পারি। তাহলে s2 যেটা হবে সেটা এটার পুরো কিউবিক রুট হয়ে যাবে, 0.25 into 10 to the power minus 15 তার কিউবিক রুট। তো এখানে এটাকে আমরা কিভাবে সাজাতে পারি? 250 করে দিই into 10 to the power minus 18 করে দিই, ঠিক আছে? টু দি পাওয়ার 1/3 হয়ে যাবে। এবার 250 এর কিউবিক রুট করলে কত হয়? এবার দেখ এখানে বলি 6 এর কিউব হচ্ছে 216, তাহলে 216 কিউবিক রুট করলে কত আসবে? 6 আসবে। তাহলে 250 করলে কত আসবে? আর ওদিকে 7 কিউব কত? 343, ঠিক আছে? তো 250টা মোটামুটি মাঝখানে রয়েছে, এটা 6 এর থেকে কিছুটা বেশি আসবে, 6 এর থেকে কিছুটা বেশি আসবে। তো এটাকে আমরা একটা কাজ করতে পারি, নিয়ার অ্যাবাউট 6.5 লিখতে পারি, ইনটু হয়তো 6.5 না, হয়তো 6.2 হবে কিংবা 6.3 হবে। আমরা নিয়ার অ্যাবাউট করলাম, অ্যাপ্রক্সিমেটলি নিচ্ছি, আমরা কারেক্ট ভ্যালু কিন্তু বের করতে যাচ্ছি না। ইনটু 10 টু দি পাওয়ার কত হবে? -6 হয়ে যাবে। তাহলে এইটা কিন্তু আরেকটা মানে জিঙ্ক হাইড্রোক্সাইডের সলিবিলিটি আমরা পেয়ে গেলাম, ঠিক আছে? এরপর যেটা দিয়েছে সেটা হচ্ছে Hg2Cl2। এবার Hg2Cl2 এটা কি কি আয়নে ভাঙে? Hg2 2 প্লাস প্লাস 2Cl মাইনাস। তাহলে এখানে ক্যাটায়ন কটা? একটাই, অ্যানায়ন কটা? দুটো। তার মানে এখানেও কেএসপি কত হবে? আগেরটার মতনই, অর্থাৎ 4s3 টু দি পাওয়ার 3, মানে 4s3 কিউব। তাহলে এবার কথা হচ্ছে যে 4s3 তার কিউব ইকুয়ালস টু কত এসছে? এখানে কত দেওয়া আছে একবার দেখি, সলিবিলিটি প্রোডাক্ট ভ্যালুটা Hg2C2 1.3 into 10 to the power minus 18,
1.3 into 10 to the power minus 18, রাইট? তাহলে এখানে s3 কিউব ইকুয়ালস টু কত হবে? 1.3 ডিভাইডেড বাই 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, ঠিক আছে? তাহলে এটা কত আসছে দেখতো, এটা 0.325 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 18, রাইট? তাহলে এখান থেকে s3 কত আসবে? s3 আসবে, এটাকে আমরা এক কাজ করতে পারি, 325 করে দিতে পারি ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 21 করে দিতে পারি তার কিউবিক রুট, ঠিক আছে? এবার 325 এর কিউবিক রুট করলে কত হবে? একটু আগেই বলেছি 343 এর কিউবিক রুট করলে কিন্তু মানে 343 এর কিউবিক রুট করলে কত হয়? 7। তাই 325 এর কিউবিক রুট করলে কত হবে? 7 থেকে কিছুটা কম আসবে, ঠিক কি না? তো এটা 6.8 এরকম কিছু একটা আসবে ধরে নে। এটাও কিন্তু অ্যাপ্রক্সিমেট ভ্যালুই আমরা কিন্তু বের করছি। 6.8 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 7 হয়ে যাবে। এত মোলার। তাহলে দেখ তিনটেরই কিন্তু সলিবিলিটি কত সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। তো এবার দেখ এদের মধ্যে সলিবিলিটি সব থেকে বেশি কার? সব থেকে বেশি হচ্ছে পাওয়ার। দেখ পাওয়ার গুলো যদি দেখিস, পাওয়ার গুলো কম্পেয়ার করলে দেখবি সব থেকে বেশি সলিবিলিটি হচ্ছে জিঙ্ক হাইড্রোক্সাইডের, ঠিক আছে? তাহলে জিঙ্ক হাইড্রোক্সাইডের সলিবিলিটি সব থেকে বেশি যদি হয়, তাহলে এখানে দেখ চারটে অপশনের মধ্যে একমাত্র অপশন এ তে কিন্তু জিঙ্ক হাইড্রোক্সাইড সব থেকে বেশি রয়েছে। তাহলে চোখ কান বুঝে জিঙ্ক হাইড্রোক্সাইড যেখানে সব থেকে বেশি, অর্থাৎ অপশন এ হবে এই কোয়েশ্চেনের আনসার। তো এটার আনসার হচ্ছে অপশন এ। ওকে, তো নেক্সট প্রশ্ন যেটা বলছে, প্রতিটি অণুতে নিম্নরেখাঙ্কিত পরমাণুর জারণ সংখ্যার সঠিক অধক্রমটি হলো, চারটে অপশন দেওয়া আছে, ঠিক আছে? The correct decreasing order of oxidation state of the underlined atom in each molecule is. তো এখানে যে অপশনগুলো দিয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি, প্রথমে P4O6, ঠিক আছে? তো P4O6 এ ফসফরাস হচ্ছে আন্ডারলাইন্ড অ্যাটম, তাহলে ফসফরাসের অক্সিডেশন স্টেট কত? +3। আর Cl2O7, এটা আমরা অপশন এ কে অ্যানালাইজ করছি, Cl2O7 এ ক্লোরিন হচ্ছে আন্ডারলাইন্ড অ্যাটম, সেটা হচ্ছে +7। তো এখানে অপশনে যেটা দিয়েছে +3 গ্রেটার দেন +7, এটা তো কখনো হতে পারে না, তো এই অপশনটা কিন্তু ভুল। অপশন বি তে যেটা দিয়েছে P4O10, P4O10 এ ফসফরাস আন্ডারলাইন্ড অ্যাটম +5 এ রয়েছে। আর রয়েছে SO3, SO3 তে সালফার আন্ডারলাইন্ড অ্যাটম +6 এ রয়েছে। আর H2O তে অক্সিজেন আন্ডারলাইন্ড অ্যাটম -2 তে রয়েছে। তাই +5 গ্রেটার দেন +6 গ্রেটার দেন -2, এটাও তো হতে পারে না। তো অপশন বি ও ভুল রয়েছে, তাহলে অপশন বি এখানে ইনকারেক্ট। অপশন সি তে যদি আসি, N2O5, N2O5 এ এখানে আমরা দেখতেই পাচ্ছি যে নাইট্রোজেন আন্ডারলাইন্ড অ্যাটম তো +5 এ রয়েছে। Al2O3 নেক্সট অ্যালুমিনিয়াম +3 তে রয়েছে। আর নেক্সট হচ্ছে H2S, সালফার হচ্ছে আন্ডারলাইন্ড অ্যাটম -2 তে রয়েছে। তো এখানে +5 গ্রেটার দেন +3 গ্রেটার দেন -2 একদম কারেক্ট। এটাই কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার, অপশন সি। আর অপশন ডি টা যদি আমরা দেখেও নিই, অপশন ডি তে বলেছে PbO2, PbO2 তে লেড আন্ডারলাইন্ড +4, আর N2O3 তে নাইট্রোজেন আন্ডারলাইন্ড, এটা হচ্ছে +3, আর SO3 তে সালফার আন্ডারলাইন্ড +6। তো +4 গ্রেটার দেন +3 ঠিক আছে, কিন্তু +3 গ্রেটার দেন +6 এটা তো ঠিক নেই, তাহলে অপশন ডি টাও ভুল রয়েছে। তো এখানে অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে আমরা যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটা একটা থার্মোডাইনামিক্স এর কোয়েশ্চেন। কি বলছে? এক মোল একটি আদর্শ গ্যাসের জন্য নিচের চিত্রে প্রদর্শিত পরাবর্ত প্রক্রিয়াটি দেখো, ঠিক আছে? তার মানে এটা পরিষ্কার প্রশ্নে বলে দিয়েছে এটা কিন্তু একটা পরাবর্ত প্রক্রিয়া। আর গ্রাফটা একটু ভালো করে দেখে নে তোরা, ঠিক আছে? এখানে চাপ বনাম আয়তনের গ্রাফ। আর এখানে 1 নম্বর আর 3 নম্বর যে প্রক্রিয়া দুটো দেখতেই পাচ্ছিস, 1 আর 3 এ কিন্তু টেম্পারেচার সেম। 1 নম্বর প্রক্রিয়া যখন চলেছে আর 3 নম্বর প্রক্রিয়া যখন চলেছে তখন কিন্তু টেম্পারেচারটা সেম থেকেছে, চেঞ্জ হয়নি, অর্থাৎ 1 আর 3 কিন্তু সমুষ্ণ প্রক্রিয়া, ঠিক আছে, বা আইসোথার্মাল প্রসেস। আর 2 আর 4 এখানে নিচে বলেই দেওয়া আছে যে এই দুটো প্রক্রিয়া কিন্তু রুদ্ধতাপীয়, অর্থাৎ অ্যাডায়াবেটিক, ঠিক আছে? তো এবার আমরা কোয়েশ্চেনের পার্টটাতে চলে আসি। কি বলছে? W1, W2, W3 এবং W4 যথাক্রমে পদ্ধতি 1, 2, 3 এবং 4 এ সম্পাদিত কার্য, যেটা কিনা ক্যালোরিতে
নির্দেশ করে। ডেল্টা U2 এবং ডেল্টা U4 যথাক্রমে পদ্ধতি 2 এবং 4-এ আন্তঃশক্তির পরিবর্তনকে বোঝায়। আর এখানে ধরে নিতে হবে R equal to 2 ক্যালোরি পার কেলভিন পার মোল। সঠিক বিকল্প কোনটা হবে এটা আমাকে দেখতে হবে। ঠিক আছে? তো যদি আমরা ইংলিশ ভার্সনটাতে আসি, কি বলছে? কনসিডার দ্য রিভার্সিবল প্রসেসেস ফর 1 মোল অফ অ্যান আইডিয়াল গ্যাস অ্যাজ শোন ইন দ্য ফিগার। তোরা দেখতেই পাচ্ছিস এটা একটা প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ, ঠিক কি না? প্রেসার ভার্সেস ভলিউমের গ্রাফ এটা। আর এখানে প্রসেস মানে এখানে দেখ 4টে স্টেপ রয়েছে, 1 2 3 4 করে। তার মধ্যে 1 নম্বর স্টেপ যেটা, সেখানে দেখ টেম্পারেচার কিন্তু শুরুতেও T1 শেষেও T1। তার মানে 1 নম্বর স্টেপে কিন্তু টেম্পারেচার চেঞ্জ হয়নি। আবার 3 নম্বর যে স্টেপটা, সেখানেও শুরুতে T2 শেষেও T2, তার মানে এখানেও টেম্পারেচার চেঞ্জ হয়নি। মানে 1 নম্বর আর 3 নম্বর হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আর উল্টো দিকে 2 নম্বর আর 4 নম্বর প্রসেস যে দুটো, এই দুটো বলেই দিয়েছে পরিষ্কার নিচে অ্যাডায়াবেটিক। ক্লিয়ার? তো এখানে কোয়েশ্চেন কি দিচ্ছে? W1, W2, W3 and W4 represent work done in calories in the processes 1, 2, 3 and 4 respectively. Delta U2 and delta U4 are changes in the internal energy for the processes 2 and 4 respectively. Use R as 2 calorie per Kelvin per mole. The correct option is কোনটা হবে এটা বের করতে হবে। তো এখানে আমরা পুরো একদম স্টেপ ওয়াইজ যাব, স্টেপ জাম্প করার কোনো দরকার নেই কিংবা শর্টকাটে করার কোনো প্রয়োজন নেই। তো স্টেপ ওয়ানটা আমরা যদি দেখি, ঠিক আছে? স্টেপ ওয়ানটা হচ্ছে আইসোথার্মাল। আমি প্রথমেই বললাম এটা কিন্তু একটা আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন। আইসোথার্মাল রিভার্সিবল এক্সপ্যানশন। তো এখানে যদি ওয়ার্ক ডান W1 হয় মাইনাস এনআরটি ln V2 বাই V1। ঠিক আছে? একদম ডাইরেক্ট ফর্মুলা, এখানে কোনো এদিক ওদিক নেই। এন এর ভ্যালু কত? 1 মোল। আর এর ভ্যালু কত? 2 ক্যালোরি। আর টেম্পারেচার যেটা T1 দেওয়াই রয়েছে, ln V2 বাই V1, অর্থাৎ এটা ভ্যালু হবে মাইনাস 2T1 ln V2 বাই V1। ক্লিয়ার? স্টেপ 2 যেটা, স্টেপ 2 যেটা, এটা কিন্তু আইসোথার্মাল বলবো না, এটা অ্যাডায়াবেটিক প্রসেস। এটা কোয়েশ্চেনে বলেই দিয়েছে, এটা অ্যাডায়াবেটিক প্রসেস। আর এটা এখানেও কিন্তু এক্সপ্যানশন হচ্ছে, অ্যাডায়াবেটিক এক্সপ্যানশন। ক্লিয়ার? তো অ্যাডায়াবেটিক যেহেতু, তার মানে এখানে কিউ এর ভ্যালু কত হবে? 0। তাহলে W2 যদি ওয়ার্ক ডান হয়, এটাকে আমরা ডেল্টা U2 প্লাস কিউ, কিউ এর ভ্যালু 0 যেহেতু ডেল্টা U2 ধরে নিতে পারি। ডেল্টা U2 ভ্যালু হচ্ছে NCV ডেল্টা T। ঠিক আছে? এবার N এর ভ্যালু কত? 1, CV এর ভ্যালু CV, আর ডেল্টা টির ভ্যালু হচ্ছে, দেখ এখানে টেম্পারেচার কতটা চেঞ্জ হয়েছে স্টেপ 2 তে। শেষে হয়েছে T2 আর শুরুতে ছিল T1, কারণ T2 মাইনাস T1, অর্থাৎ CV ইনটু T2 মাইনাস T1। তাহলে এটা আমাদের বেরিয়ে গেল W2 এর ভ্যালু। ঠিক আছে? আমরা এই W1 W2 ভ্যালুগুলোকে একটা বক্স করে যাচ্ছি। এটা হচ্ছে W1 এর ভ্যালু আর এটা হচ্ছে W2 এর ভ্যালু, রাইট? এবার আমরা দেখব W3 এর ভ্যালু কত। স্টেপ 3 তে যাব। আচ্ছা, স্টেপ 3 যদি দেখি, জাস্ট এ মিনিট। স্টেপ 3 যদি আমরা দেখি, এটাও কিন্তু আইসোথার্মাল রিভার্সিবল, আইসোথার্মাল রিভার্সিবল কম্প্রেশন। এখানে কিন্তু গ্যাসের ভলিউমটা খেয়াল করে দেখ কমেছে, তাহলে কম্প্রেশন। তাহলে এখানে W3 ইকুয়ালস টু কি হবে? পজিটিভ হবে, কম্প্রেশনের পজিটিভ হয় ওয়ার্ক ডানটা। এনআরটি ln ফাইনাল ভলিউম যেটা V4 V4 আর ইনিশিয়াল ভলিউম হচ্ছে V3, এখানে V3 টা বেশি, তাহলে V3 বাই V4। তো এটাকে আমরা প্লাস আর লেখার দরকার নেই, আমরা n এর জায়গায় 1 বসাতে পারি, আর এর জায়গায় 2 বসাতে পারি। আর টেম্পারেচারটা এখানে খেয়াল করে দেখ T2 ln V3 বাই V4, অর্থাৎ 2T2 ln V3 বাই V4। ঠিক আছে? কিন্তু এখানে যদি আমরা অপশনগুলো দেখি, অপশনে কিন্তু V4 বাই V3 ফরম্যাটে দেওয়া আছে, তাহলে সেইভাবে আমরা যদি লিখি, তাহলে মাইনাস 2T2 ln, তাহলে V4 টা উপরে চলে যাবে, V3 টা নিচে চলে আসবে। তাহলে স্টেপ 3 তে ওয়ার্ক ডান আমরা পেয়ে গেলাম। এটাকেও আমরা একটা বক্স করে দিই। ঠিক আছে? এটাকেও একটা বক্স করে দিলাম।
এবার স্টেপ 4, স্টেপ 4টা আমি এখানে করছি। ঠিক আছে? স্টেপ 4 যেটা, এটাও কিন্তু অ্যাডায়াবেটিক। ঠিক আছে? এটা কোয়েশ্চেনে বলেই দিয়েছে অ্যাডায়াবেটিক। আর এখানে যদি একটু দেখিস স্টেপ 4 এ কিন্তু ভলিউমটা কি হচ্ছে V4 থেকে V1 এ গেছে। ভলিউমটা কমেছে। তার মানে এটাও কিন্তু কম্প্রেশন হয়েছে। তাহলে অ্যাডায়াবেটিক কম্প্রেশন। ঠিক আছে? তাহলে এখানে অ্যাডায়াবেটিক যেহেতু তাহলে Q এর ভ্যালু কত হবে 0। তাহলে আমরা যদি W4 ধরি তাহলে W4 ইকুয়াল টু কি হবে? ডেল্টা U4। ডেল্টা U4 টাকে আমরা NCV ডেল্টা T ফরম্যাটে যদি ফেলি, N এর ভ্যালু কত 1, CV এর ভ্যালু CV, আর ডেল্টা T এর ভ্যালুটা একটু ভালো করে খেয়াল কর। এখানে ইনিশিয়াল টেম্পারেচার কিন্তু T2, ফাইনাল টেম্পারেচার কিন্তু T1। ঠিক আছে? তাহলে এখানে ইনিশিয়াল টেম্পারেচার হচ্ছে T2, ফাইনাল টেম্পারেচার হচ্ছে T1। তো এখানে আচ্ছা আগের বার ইনিশিয়াল টেম্পারেচার ছিল T1, ফাইনাল ছিল T2, ফাইনাল মাইনাস ইনিশিয়াল। আচ্ছা এখানে আমি একটা ই করলাম, T1 টা হচ্ছে এখানে ফাইনাল টেম্পারেচার, স্টেপ 4 এ যদি দেখি ইনিশিয়াল T2, ফাইনাল T1, ইনিশিয়াল T2, ফাইনাল T1, তাহলে এটা T1 মাইনাস T2 হবে। ওকে, এই জায়গাটা একটু কারেকশন করে দিচ্ছি, এটা T1 মাইনাস T2 হবে। তাহলে এটাকে T1 মাইনাস T2 যেভাবে লিখলাম, এটাকে আমরা মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে CV ইন্টু T2 মাইনাস T1 এইভাবেও লেখা যায়। ঠিক আছে? কেন এইভাবে লিখছি আমরা পরে দেখছি। তো এই হচ্ছে 4টে স্টেপের ওয়ার্ক ডান আমরা পেয়ে গেলাম। তো এবার দেখ এখানে W1 আর W3 টাকে আমরা অ্যাড করব, কারণ W1 W3 কিন্তু এখানে অপশন বি তে জানতে চেয়েছে W1 প্লাস W3 কত, আর অপশন সি তে জানতে চেয়েছে W2 প্লাস W4 কত। তো আমরা যদি দেখি এখানে W1 প্লাস W3, তো W1 টা কত? W1 টা উপরে দেওয়া রয়েছে মাইনাস 2T1 ln V2 বাই V1, মাইনাস 2T1 ln V2 বাই V1। আর W3 কত দেওয়া রয়েছে? W3 এইমাত্র বের করেছি, এই যে মাইনাস T2 ln V4 বাই V3। তাহলে মাইনাস থাকার জন্য ওটা প্লাস হলেও মাইনাসই হবে আলটিমেটলি, মাইনাস 2T2 ln V4 বাই V3। এবার আমরা যদি অপশন বি টা দেখি, অপশন বি তে দেখ এটাই কিন্তু দেওয়া রয়েছে একদম হুবহু এটা। তাহলে অপশন বি কিন্তু এক্ষেত্রে কারেক্ট আনসার। তাহলে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার আমরা পেয়ে গেলাম অপশন বি। ওকে, তবু আমরা মানে বাকিগুলো দেখি। W2 বাই W2 প্লাস W4 কত হবে? আচ্ছা W2 এর ভ্যালুটা দেখ CV ইন্টু T2 মাইনাস T1, এই যে W2 এর ভ্যালু হচ্ছে CV ইন্টু T2 মাইনাস T1, তাহলে CV ইন্টু T2 মাইনাস T1, আর এদিকে W4 হচ্ছে মাইনাস CV ইন্টু T2 মাইনাস T1। তো এখানে পুরো কিন্তু ক্যান্সেল হয়ে গিয়ে 0 হয়ে যাবে। তাহলে W2 প্লাস W4 টা ভ্যালু কত হলো? 0। তার মানে অপশন সি কারেক্ট না, আর অপশন ডিও কারেক্ট না। W1 প্লাস W2 করলে তো এইরকম আসবে না। আর ফার্স্ট যে অপশনটা দিয়েছে সেটা তো একেবারেই না, কারণ টোটাল ওয়ার্ক ডান মোটেই এখানে 0 নয়। ঠিক আছে, টোটাল ওয়ার্ক ডান কিন্তু এখানে মোটেই 0 না। তাহলে অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেন যেটা, নেক্সট কোয়েশ্চেন কি বলছে? আহ, এটা একটা বিবৃতি দিয়েছে, তরল পি ও কিউ এর মিশ্রণে উৎপন্ন আদর্শ দ্রবণের ক্ষেত্রে ডেল্টা এইচ মিক্সিং 0 এবং ডেল্টা ভি মিক্সিং 0। কারণ যেটা বলছে সেটা হচ্ছে পি এবং কিউ এর মধ্যে কোনো মিথস্ক্রিয়া অর্থাৎ কোনো ইন্টারাকশন কিন্তু নেই। উপরের বিবৃতিগুলির আলোকে নিম্নোক্ত বিকল্পগুলির মধ্যে সবথেকে উপযুক্ত উত্তরটি নির্বাচন করো। ঠিক আছে? আচ্ছা এইটা এটা কিছু না, এটা প্রিন্টিং মিস্টেক, এই লাইনটা আমরা স্কিপ করছি। ঠিক আছে, এই লাইনটা দরকার নেই। তো নেক্সট যেটা বলছে, ফার্স্ট অপশন এ সঠিক নয় কিন্তু আর সঠিক, এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এর সঠিক ব্যাখ্যা, এবং আর এ সঠিক এর সঠিক ব্যাখ্যা, এ এবং আর উভয় সঠিক কিন্তু আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। আর লাস্ট অপশন হচ্ছে এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তো এই হচ্ছে এই কোয়েশ্চেনের অপশনস। কি বলছে ইংলিশে একবার দেখে নিই। অ্যাসারশন যেটা বলছে, ফর অ্যান আইডিয়াল সলিউশন ফর্মড বাই মিক্সিং লিকুইডস পি অ্যান্ড কিউ, ডেল্টা এইচ মিক্সিং ইকুয়ালস টু 0 অ্যান্ড ডেল্টা ভি মিক্সিং অলসো ইকুয়ালস টু 0। রিজন কি বলছে? রিজন বলছে নো ইন্টারাকশনস অকার বিটুইন পি অ্যান্ড কিউ। In the light of the above statements, choose the most appropriate answer from the options given below.
ফার্স্ট অপশন বলছে এ ইজ নট কারেক্ট বাট আর ইজ কারেক্ট, সেকেন্ড অপশন বলছে বোথ এ অ্যান্ড আর কারেক্ট অ্যান্ড আর ইজ দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। অপশন সি বলছে বোথ এ অ্যান্ড আর কারেক্ট বাট আর ইজ নট দ্য কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ। আর লাস্ট অপশন বলছে এ ইজ কারেক্ট বাট আর ইজ নট কারেক্ট। ঠিক আছে, তো আমরা যদি দেখি এই কোয়েশ্চেনের আনসারটা ফর অ্যান আইডিয়াল সলিউশন, এখানে প্রথমে বলে দিয়েছে এটা কিন্তু একটা আইডিয়াল সলিউশন। তাহলে আইডিয়াল সলিউশন যদি হয় তার মানে সেখানে কিন্তু ডেল্টা এইচ মিক্সিং জিরো, ডেল্টা ভি মিক্সিং জিরো, এটা একদম কারেক্ট। অ্যাসারশন যেটা বলছে সেটা কিন্তু কারেক্ট। রিজন কি বলছে, নো ইন্টারাকশনস অকার বিটুইন পি অ্যান্ড কিউ, এটাও একদম কারেক্ট, কারণ কোনো ইন্টারাকশন হয় না বলেই কিন্তু এটা আইডিয়াল সলিউশন। যদি ইন্টারাকশন হতো অর্থাৎ পি আর কিউ এর মধ্যে যদি মনে কর অ্যাট্রাকশন থাকতো কিংবা রিপালশন থাকতো, তাহলে কিন্তু ডিভিয়েশন হতো, তাহলে কিন্তু ডিভিয়েশন শো করতো, সে পজিটিভ কিংবা নেগেটিভ ডিভিয়েশন কিছু একটা শো করতো। তো কিছু শো করছে না মানে এখানে কিন্তু কোনো ইন্টারাকশনস নেই। তাহলে এখানে দুটো স্টেটমেন্ট যেটা দিয়েছে অ্যাসারশন আর রিজন দুটোই কারেক্ট, এবং রিজন যেটা দিয়েছে এটা কিন্তু একদম কারেক্ট এক্সপ্লেনেশন। তো এখানে অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তো এই কোয়েশ্চেনের আনসার কি হলো, অপশন বি। নেক্সট কোয়েশ্চেন যেটা কি বলছে, নিচে প্রদত্ত আয়নগুলির মধ্যে সর্বোচ্চ স্পিন অনলি চৌম্বকীয় ভ্রামকযুক্ত আয়নটি কি হবে। এখানে চারটে অপশন দেওয়া রয়েছে, আর এখানে প্রত্যেকটা সেন্ট্রাল মেটাল অ্যাটম যেটা রয়েছে সেটার পরমাণু ক্রমাঙ্ক কিন্তু দেওয়া রয়েছে, টাইটানিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন আর কোবাল্টের পরমাণু ক্রমাঙ্ক প্রশ্নে দেওয়া আছে। Among the species given below, the spin-only magnetic moment is highest for given atomic numbers of titanium, manganese, Fe and cobalt are 22, 25, 26, 27 respectively. আর এইগুলো স্পিসিস গুলো দেওয়া আছে, এর মধ্যে কোনটার স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট সব থেকে বেশি হবে এটা আমাদেরকে একটু দেখতে হবে। তো আমরা একটু দেখে নিই চট করে। তো এখানে ফার্স্ট যেটা বলেছে একটা একটা করে ধরে করি, টাইটানিয়াম H2O হোল 6 3+। তো প্রথম কথা হচ্ছে এখানে টাইটানিয়ামের অক্সিডেশন স্টেট কত, 3+। টাইটানিয়াম যদি 3+ হয়, টাইটানিয়াম 3+ এ কিন্তু কনফিগারেশন যেটা 3d1, তাহলে এখানে আনপেয়ার্ড ইলেকট্রন কটা আছে, আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু একটাই, তাহলে একটাই আনপেয়ার্ড ইলেকট্রন। আর এখানে বলে রাখি স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ব্যাপারটা কি, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টকে মিউ দিয়ে এক্সপ্রেস করা হয়, মিউ এস সাফিক্সে। এটার ফর্মুলা হচ্ছে স্কোয়ার রুট অফ এন ইন্টু এন প্লাস টু বিএম, বিএম হচ্ছে এর ইউনিট, বোর ম্যাগনেটন। এখানে এনটা কি, এনটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস এর ফর্মুলা দেখে তোরা বুঝতেই পারছিস, নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস যেখানে বেশি হবে সেখানে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টও কিন্তু বেশি হবে। সুতরাং নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন যদি আমরা কাউন্ট করি ঠিকঠাক ভাবে তাহলেই কিন্তু আনসার পেয়ে যাব। অপশন বি তে যদি যাই, এখানে বলেছে ম্যাঙ্গানিজ Cn হোল 6 3-। তো এখানে ম্যাঙ্গানিজের অক্সিডেশন স্টেট কত, 3+, আর ম্যাঙ্গানিজ 3+ মানে 3d4 সিস্টেম। ঠিক আছে, এখানে 3d4 সিস্টেম। আর এখানে একটা কথা বলে রাখি, সায়ানাইড যেটা এটা কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড, এটা কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড। তাহলে স্ট্রং লিগ্যান্ড যদি হয় তাহলে 3d4 এর কনফিগারেশনটা কি হয়ে যায় জানিস, T2G4 Eg0, T2G4 Eg0, মানে এখানে T2G তে কটা অরবিটাল থাকে, তিনটে অরবিটালে 4টে ইলেকট্রন ঢুকেছে, মানে এখানে কিন্তু দুটো আনপেয়ার্ড ইলেকট্রনস থাকবে, দুটো আনপেয়ার্ড ইলেকট্রনস থাকবে। ক্লিয়ার। অপশন সি তে যদি আমরা যাই, FeCN হোল 6 3-। ঠিক আছে, এখানে Fe অক্সিডেশন স্টেট কত, 3+, এটা 3d5 হবে। কিন্তু সায়ানাইড আমি একটু আগেই বলেছি এটা কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড, স্ট্রং লিগ্যান্ডের প্রেজেন্সে এর কনফিগারেশন হয়ে যাবে T2G5 Eg0। T2G5 যদি হয় তাহলে একটা মাত্র আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, একটা মাত্র আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে। ওকে। আর লাস্ট অপশন যদি আমরা দেখি, কোবাল্ট NH3 হোল 6, কোবাল্ট NH3 হোল 6 3+, এখানে কোবাল্টের অক্সিডেশন স্টেট কত, 3+, 3d6 কনফিগারেশন। আর অ্যামোনিয়া যেটা এটা কিন্তু মডারেটলি স্ট্রং লিগ্যান্ড, এটা কিন্তু আমরা কি বলবো খুব স্ট্রং না, কিন্তু মডারেটলি স্ট্রং লিগ্যান্ড। তাহলে মডারেটলি স্ট্রং লিগ্যান্ড যদি হয় তাহলে কিন্তু এই 3d6 এর কনফিগারেশনটা হয়ে যাবে T2G6 Eg0। তার মানে T2G6 মানে জিরো আনপেয়ার্ড ইলেকট্রন, তার মানে
কোনো আনপেয়ার্ড ইলেকট্রন কিন্তু এর মধ্যে নেই। তাহলে এদের মধ্যে সব থেকে বেশি আনপেয়ার্ড ইলেকট্রন কোনটাতে রয়েছে? দেখ, দুটো আনপেয়ার্ড ইলেকট্রন রয়েছে ম্যাঙ্গানিজ কমপ্লেক্সটা। তাহলে এখানে এই কোয়েশ্চেনের আনসার হবে অপশন বি, অর্থাৎ ম্যাঙ্গানিজের যে কমপ্লেক্স সেটা। অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো নেক্সট প্রশ্ন যেটা, সেটা হচ্ছে একটি প্রোটিন প্রাথমিক অবস্থা এন থেকে এন উভমুখী চিহ্ন দিয়ে ডি, এই সাম্যাবস্থা অনুযায়ী পরাবর্ত তাপীয় ডিনেচারেশনের মাধ্যমে ডিনেচার্ড অবস্থা ডিতে আসে। 60°C এন এবং ডি এর উভয়েরই সাম্যাবস্থায় গাঢ়ত্ব সমান এবং ডিনেচারেশনের প্রমাণ এনথ্যালপির পরিবর্তন 666 কিলোজুল পার মোল। 60°C প্রোটিনের ডিনেচারেশনের প্রমাণ এনট্রপি পরিবর্তনের নিকটতম মান কত হবে সেটা বের করতে হবে। এখানে ডেল্টা এস জিরো যেটা বের করতে হবে, অর্থাৎ প্রমাণ এনট্রপি পরিবর্তন, সেটা কিলোজুল পার কেলভিন পার মোল এককে। চারটে অপশন দেওয়া আছে। তো এখানে কি বলছে, প্রোটিন আন্ডারগোজ reversible thermal denaturation from its initial state N to denatured state capital D according to N equilibrium D. At 60°C, the concentrations of both N and D are equal at equilibrium, and the standard enthalpy change of denaturation is 666 kilojoule per mole. The standard entropy change delta is 0 in kilojoule per Kelvin per mole of the protein upon denaturation at 60°C is closest to. চারটে অপশন দেওয়া আছে। তো আমরা যদি এই কোয়েশ্চেনটা দেখি, প্রথম কথা হচ্ছে যে এন ইকুইলিব্রিয়াম ডি, তার মানে এখানে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের যে ভ্যালুটা সেটা হচ্ছে ওপরে ডি এর কনসেন্ট্রেশন বাই নিচে এন এর কনসেন্ট্রেশন। এবার কোয়েশ্চেনে বলা আছে যে ইকুইলিব্রিয়ামে দুজনেরই কনসেন্ট্রেশন কিন্তু দেখ ইকুয়াল। তো দুজনেরই কনসেন্ট্রেশন ইকুয়াল যদি হয় তাহলে এটার ভ্যালু হবে 1, ঠিক কিনা? তো এখান থেকে আমরা যদি দেখি ডেল্টা এইচ জিরো ভ্যালুটা দেওয়া আছে, ডেল্টা এস জিরো বের করতে হবে, তাই না? ডেল্টা এইচ জিরো ভ্যালু দেওয়া আছে, ডেল্টা এস জিরো এটা বের করতে হবে। এখানে আমরা ডেল্টা জি জিরো ভ্যালুটা বের করে নিই। ডেল্টা জি জিরো ভ্যালুটা কত? -2.303 আর টি লগ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এবার এটা হবে -2.303 আর টি লগ 1 হয়ে যাবে, আর লগ 1 মানে তো 0, তাহলে ডেল্টা জি জিরো ভ্যালুটা কত হয়ে গেল? ডেল্টা জি জিরো ভ্যালুটা হয়ে গেল 0। এবার আমরা জানি খুব ভালো করে ডেল্টা জি জিরো ইজ ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো, তাই না? এবার ডেল্টা জি জিরো ভ্যালু হচ্ছে 0, তাহলে এটা ইকুয়াল টু ডেল্টা এইচ জিরো মাইনাস টি ডেল্টা এস জিরো। তাহলে এখান থেকে আমরা টি এর যে ভ্যালুটা পাবো, বা এখানে যদি একটা স্টেপ দেখিয়েও দিই, টি ডেল্টা এস জিরো মানে হচ্ছে ডেল্টা এইচ জিরো, ঠিক আছে? টি ডেল্টা এস জিরো হচ্ছে ডেল্টা এইচ জিরো, তাহলে টি ইকুয়ালস টু কত? ডেল্টা সরি, এখানে তো ডেল্টা এস জিরোটা বার করতে দিয়েছে, তাই না? তো এখানে এক কাজ করি, ডেল্টা এস জিরো যেটা, ডেল্টা এস জিরো ভ্যালু হবে ডেল্টা এইচ জিরো বাই টি। এবার ডেল্টা এইচ জিরো ভ্যালু কোয়েশ্চেনে কত দিয়েছে দেখ, 666 কিলোজুল পার মোল। আর টেম্পারেচার কত আছে? টেম্পারেচার একবার দেখে নিই কোয়েশ্চেনে, 60°C কোয়েশ্চেনে দিয়ে দিয়েছে। 60°C মানে হচ্ছে 273 প্লাস 60 মানে হচ্ছে 333, তাহলে 666 বাই 333, তাহলে আনসার হচ্ছে 2 কিলোজুল পার কেলভিন পার মোল। তাহলে এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। এবার 2 কিলোজুল মানে কোন অপশন দেওয়া আছে? দেখ, অপশন বি। তাহলে এই কোয়েশ্চেনের আনসার হচ্ছে অপশন বি, হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি তাহলে। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখ, নিচের দুটি বিবৃতি আছে, একটি বিবৃতি এ, অন্যটি কারণ আর দ্বারা চিহ্নিত করা হয়েছে, অর্থাৎ এটা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন। তো বিবৃতি যেটা বলছে সেটা কি বলছে, সাধারণত 3D সন্ধিগত ধাতুগুলি উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট হয়, আর এর কারণ বলছে 3D ইলেকট্রনের সাথে আন্ত পারমাণবিক ধাতব বন্ধনে 4s ইলেকট্রনগুলি অংশ নেয়, ঠিক আছে? তারপর তো এই অ্যাসারশন রিজন কোয়েশ্চেন যেমন আনসার হয়, অর্থাৎ এ সঠিক নয় কিন্তু আর সঠিক, এ আর আচ্ছা, এখানে এই সেন্টেন্সটা এক্সট্রা চলে আসছে বারবার করে, যাই হোক এটা টাইপের মিস্টেকের জন্য হচ্ছে। ওকে,
তো এখানে আর কি বলছে, এ আর উভয় সঠিক, আর এর সঠিক ব্যাখ্যা, এ আর উভয় সঠিক কিন্তু আর সঠিক ব্যাখ্যা নয়, এ সঠিক কিন্তু আর সঠিক নয়। তো এরকম ৪ টে অপশন দেওয়া রয়েছে। যেমন হয় assertion reason কোয়েশ্চেন গুলোতে। তো এখানে দেখ কি বলছে, given below are two statements, one is labeled as assertion A and the other is labeled as reason R. Assertion বলছে generally 3D transition metals have high melting points. Reason বলছে involvement of 3D electrons in addition to 4s electrons in the interatomic metallic bonding. ঠিক আছে? তো এখানে কোনটা আনসার হবে? তো প্রথম কথা হচ্ছে, দেখ একটা একটা করে বলি। যারা ট্রানজিশন মেটালে হচ্ছে তাদের ভ্যালেন্স শেলে কিন্তু 3D আর 4s এই দুটোই থাকে। ঠিক আছে? 3D আর 4s দুটো সাবশেল থাকে ভ্যালেন্স শেলে। তাহলে সাবশেলস আর প্রেজেন্ট ইন ভ্যালেন্স শেল। এবার যেহেতু এখানে দুটো সাবশেল রয়েছে, তার মানে আনপেয়ার্ড ইলেকট্রনের সংখ্যাও কিন্তু প্রচুর হবে। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস কি হবে? বেশি হবে। তাহলে এখানে যেটা দেখা যায় সেটা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রনস আর হাই। আর আনপেয়ার্ড ইলেকট্রন যদি বেশি থাকে তাহলে সেখানে কি হবে? মেটালিক বন্ডিংটাও কিন্তু বেশি হবে। তার মানে স্ট্রঙ্গার মেটালিক বন্ডিং। ঠিক আছে? স্ট্রঙ্গার মেটালিক বন্ডিং। আর তার মানেই হচ্ছে মেল্টিং পয়েন্ট অটোমেটিক্যালি কি হবে? বেশি হবে। তার মানে হচ্ছে হায়ার মেল্টিং পয়েন্ট। এই হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তার মানে এখানে যেটা দিয়েছে যে এদের মেল্টিং পয়েন্ট হাই আর 3D ইলেকট্রনের সাথে 4s ইলেকট্রনও ইনভলভ থাকে, বোথ আর কারেক্ট। আর এখানে যে এক্সপ্লেনেশনটা দিয়েছে সেটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন। তাহলে অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, তো নেক্সট কোয়েশ্চেনে যাচ্ছি। নেক্সট কোয়েশ্চেন আবার একটা অ্যাসারশন রিজন কোয়েশ্চেন। একই রকম ভাবে আমি ডাইরেক্ট কিন্তু এখানে অ্যাসারশন রিজনটাই বলছি। অ্যাসারশন কি বলছে? অক্সিজেনের প্রথম আয়নীভবন এনথালপি নাইট্রোজেন কিংবা ফ্লুরিনের থেকে কম। আর মানে রিজন বলছে ও থেকে একটি ইলেকট্রন নির্গত হলে সুস্থিত অর্ধপূর্ণ পি কক্ষক পাওয়া যায়। ঠিক আছে? এখানে assertion বলছে that first ionization enthalpy of oxygen is lower than that of nitrogen and fluorine. আর রিজন বলছে the loss of an electron from oxygen leads to stable half filled p orbital. তো এখানে যদি আমরা দেখি অক্সিজেন অক্সিজেন ফ্লুরিন। আচ্ছা, জেনারেলি লেফট টু রাইট গেলে কি হয়? আয়নাইজেশন এনার্জি কিন্তু ইনক্রিজ করে, অর্থাৎ বাড়ে। তার মানে অক্সিজেন থেকে ফ্লুরিন কিন্তু বেশি হবে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু অক্সিজেন থেকে তাহলে নাইট্রোজেন কম হওয়ার কথা, কিন্তু নাইট্রোজেন উল্টে বেশি হয়। কেন? কারণ নাইট্রোজেনের ভ্যালেন্স শেল যদি আমরা দেখি 2s2 2p3, আর অক্সিজেনের ভ্যালেন্স শেল হচ্ছে 2s2 2p4। ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের যে কনফিগারেশনটা সেটা কিন্তু স্টেবল কনফিগারেশন। আর স্টেবল কনফিগারেশন যদি হয় তাহলে কিন্তু অটোমেটিক্যালি আয়নাইজেশন এনার্জি যেটা হয় সেটাও কিন্তু বেশি হয়। তো এখানে যেটা দেখা যাচ্ছে অক্সিজেনের আয়নাইজেশন এনথালপি কিন্তু তাহলে নাইট্রোজেনের থেকেও কম, ফ্লুরিনের থেকেও কম, দুটোর থেকেই কম। তার মানে এখানে যে অ্যাসারশনটা দিয়েছে অ্যাসারশনটা কিন্তু কারেক্ট। ঠিক আছে? অ্যাসারশন যেটা দিয়েছে এটা কিন্তু কারেক্ট। এবার রিজন যেটা দিচ্ছে যে অক্সিজেন একটা ইলেকট্রন ছেড়ে দিলে হাফ ফিল্ড পি অরবিটাল হয়ে যায়। তো অক্সিজেনের কনফিগারেশনটা দেখ 2s2 2p4। তাহলে এখান থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে অটোমেটিক্যালি কনফিগারেশনটা কি হবে? 2s2 2p3 হয়ে যাবে, তখন স্টেবল হয়ে যাবে অক্সিজেন। আর এই স্টেবিলিটি পাওয়ার জন্য অক্সিজেন কিন্তু আমরা বলতেই পারি যে কম্পারেটিভলি তাড়াতাড়ি, অপেক্ষাকৃত তাড়াতাড়ি কিন্তু ইলেকট্রন ছেড়ে দেয়। তো এটাও একটা কারণ এবং এটা সঠিক কারণ। ঠিক আছে? এটা কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন দিয়েছে। তো এটা কিন্তু বোথ assertion reason and are correct and reason is the correct explanation. তো এখানে যেটা আনসার হবে সেটা হচ্ছে অপশন বি। অপশন বি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ওকে, কি বলছে? নিচের বিক্রিয়াক্রমটি দেখো এবং সঠিক বিকল্পটি নির্বাচন করো। তো এখানে দেখ পিএইচ সিঙ্গেল বন্ড সি ট্রিপল বন্ড সি সিঙ্গেল বন্ড এমই একটা অর্গানিক কম্পাউন্ড দেওয়া আছে, সেটাকে হাইড্রোজেন প্যালাডিয়াম কার্বন মানে লিনব্লাডের অনুঘটক দিলে কে হয়, কে কে এইচবিআর দিলে এম হয়। আর ওদিকে এই কম্পাউন্ডটাকে পিএইচ সি ট্রিপল বন্ড সি এমই কে সোডিয়াম আর তরল অ্যামোনিয়া দিলে এল হয়, আর সেটাকে এইচবিআর বেনজোইল পারঅক্সাইডের উপস্থিতিতে দিলে এন হয়। তো আমরা এখানে দেখবো যে এই কোন অপশনটা কারেক্ট, এম এবং এন স্টিরিও সমবয়ব
ঠিক আছে? আচ্ছা, এইগুলো ভুল দেওয়া আছে, এটা জ্যামিতিক এনানসিওমার, এগুলো আসলে এগুলো টাইপের সময় এগুলো একটু মিস্টেক হচ্ছে, তো এটা ছেড়ে দে। ওকে? নেক্সট বলছে কি কে এবং এল জ্যামিতিক সমবয়ব, কে এবং এল এনানসিওমার, এম এবং এন জ্যামিতিক সমবয়ব। 4 টে অপশন এখানে দেওয়া রয়েছে। তো এখানে কোয়েশ্চেনটাতে এখানে পিএইচ সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড এমই, এটাকে হাইড্রোজেন, প্যালাডিয়াম, চারকোল অর্থাৎ লিন্ডলার্স ক্যাটালিস্ট দিলে কে হয়, কে কে এইচবিআর দিলে এম হয়। আবার এটাকে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিলে এল হয়। আর ওটাকে এইচবিআর বেনজিল পারক্সাইড দিলে এন হয়। এখানে 4 টে অপশন দেওয়া আছে। এম এন্ড এন আর স্টিরিও আইসোমার্স, কে এন্ড এল আর জিওমেট্রিক্যাল আইসোমার্স, কে এন্ড এল আর এনানসিওমার্স, এম এন্ড এন আর জিওমেট্রিক্যাল আইসোমার্স। তো এই হচ্ছে কোয়েশ্চেন। তো এটা আমরা যদি একবার দেখি যে কি ভাবে এই কোয়েশ্চেনটা সলভ করবো, তো সেটা একবার একটু চট করে দেখে নিই। প্রথম কথা হচ্ছে পিএইচ সিঙ্গেল বন্ড সি, ট্রিপল বন্ড সি, সিঙ্গেল বন্ড এমই। ক্লিয়ার? তো এটাকে আমরা কি দিচ্ছি? হাইড্রোজেন, তার সাথে দিচ্ছি প্যালাডিয়াম, চারকোল অর্থাৎ লিন্ডলার্স ক্যাটালিস্ট দিলে এখানে কিন্তু সিজ অ্যালকিন তৈরি হবে। সিজ অ্যালকিন মানে দুটো হাইড্রোজেন দেখ সেম সাইডে ঢুকছে। আর যেগুলো আগে থেকে যে গ্রুপগুলো ছিল পিএইচ মানে ফিনাইল গ্রুপ আর মিথাইল গ্রুপ, সেই দুটো একই দিকে গেল, অর্থাৎ এখানে কিন্তু একটা সিজ প্রোডাক্ট তৈরি হলো। এটাই হচ্ছে কে। এবার এটাকে এইচবিআর দেওয়া হচ্ছে। এবার এখানে মার্কনিকস রুল ফলো হবে। এবার দেখ এইখানে দুটো কার্বন রয়েছে, এটা হচ্ছে বেনজাইলিক কার্বন, ঠিক আছে? আর এটা যেটা রয়েছে এটা একটা সিম্পল আমরা বলতে পারি 2 ডিগ্রি কার্বন, ঠিক আছে? তো এখানে বেনজাইলিক কার্বন আর 2 ডিগ্রি কার্বনের মধ্যে কোনটা স্টেবল কার্বন? অবশ্যই বেনজাইলিক কার্বনটা হচ্ছে মোর স্টেবল। মোর স্টেবল সি প্লাস, মানে কার্বোক্যাটায়ন হিসেবে কোনটা বেশি স্টেবল? বেনজাইলিক। তাহলে যেটা কার্বোক্যাটায়ন হিসেবে বেশি স্টেবল, ব্রোমিন কিন্তু অ্যাকচুয়ালি সেই কার্বনটাতেই যাবে। তাহলে ব্রোমিন যাবে এই কার্বনটাতে। যখন এইচবিআর এর সাথে রিঅ্যাকশন হবে মার্কনিকস অ্যাডিশন হবে। ঠিক? তাহলে এখানে যে প্রোডাক্টটা হচ্ছে পিএইচ সিএইচ, এইখানে ব্রোমিনটা যাবে আর ওদিকে CH2 আর লাস্টে মিথাইল মানে CH3। ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা হলো এটা কি তৈরি হলো বলতে? এটা হচ্ছে এম তৈরি হলো। এবার উল্টো দিকে মানে এদিকে সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া যদি আমরা দিই, তাহলে যেটা হচ্ছে এখানে কিন্তু ট্রান্স প্রোডাক্ট হবে। ট্রান্স প্রোডাক্ট মানে পিএইচ, এদিকে এইচ, এদিকে মিথাইল আর এদিকে হচ্ছে এইচ। দেখ দুটো হাইড্রোজেন অপোজিট সাইডে, দুটো আর এদিকে ফিনাইল মিথাইল অপোজিট সাইডে, মানে এটা ট্রান্স প্রোডাক্ট হলো। আর এটার নাম কি বলতো? এটার নাম হচ্ছে এল। এবার এল কে কি দেওয়া হচ্ছে? এইচবিআর আর তার সাথে বেনজোইল পারক্সাইড, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু অ্যান্টি মার্কনিক হবে, মানে আগেরটা যেটা হয়েছে তার পুরো উল্টো হবে। তাহলে এখানে হবে পিএইচ সিএইচ2 সিএইচ সিএইচ3, এইখানে ব্রোমিন ঢুকবে, অর্থাৎ এটা হচ্ছে এন তৈরি হলো। এবার আমরা যদি দেখি রিলেশন গুলো, প্রথম কথা হচ্ছে এম অ্যান্ড এন আর স্টিরিও আইসোমার্স। তো এম আর এন কি স্টিরিও আইসোমার্স? একদমই না, কারণ এম এ যে কার্বনে ইলেকট্রন ঢুকেছে মানে ব্রোমিন ঢুকেছে, এন এ কিন্তু সেই কার্বনে ব্রোমিন ঢোকেনি, তাহলে স্টিরিও আইসোমার্স ওরা হতে পারে না। আর কে অ্যান্ড এল আর জিওমেট্রিক্যাল আইসোমার্স। কে আর এল কিন্তু সত্যি জিওমেট্রিক্যাল আইসোমার্স, কারণ একটা সিজ একটা ট্রান্স। তো এখানে এই অপশন বি যেটা রয়েছে এটাই কিন্তু কারেক্ট অপশন। কে অ্যান্ড এল আর এনানসিওমার্স একদমই নয়, কারণ কোনো কাইরাল কার্বন তো নেই এদের মধ্যে। আর এম অ্যান্ড এন আর জিওমেট্রিক্যাল আইসোমার্স সেটাও নয়। তাহলে এখানেও দেখা যাচ্ছে অপশন বি যেটা রয়েছে, অপশন বি কিন্তু এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার। ওকে, তো আমরা এবার যাচ্ছি নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট প্রশ্ন হচ্ছে Ni2 অর্থাৎ নিয়ন 2 তে সর্বোচ্চ ভর্তি আণবিক কক্ষক হলো। 4টে অপশন দেওয়া আছে। দ্য হাইয়েস্ট occupied molecular orbital for neon 2 is sigma star 2p, pi 2p, sigma 2p, pi star 2p। তো এখানে আমরা সবাই জানি নিয়নে অ্যাকচুয়ালি যেটা হয় সেটা হচ্ছে অক্টেট কমপ্লিট হয়ে যায়, তাই না? নিয়নের অ্যাটমিক নাম্বার হচ্ছে 10। তো ওর কিন্তু 1s2 2s2 2p6 হচ্ছে অ্যাটমের ইলেকট্রনিক কনফিগারেশন। আর যেহেতু এখানে অক্টেট কমপ্লিট হয়ে যাচ্ছে, তো আমরা যদি নিয়ন 2 তে যাই তাহলে কিন্তু সেকেন্ড শেলে যে কটা মলিকুলার অরবিটাল হয় সে কটা সবকটাই কমপ্লিট হয়ে যায়, এবং ওর লাস্ট ইলেকট্রনটা ঢুকে গিয়ে সিগমা স্টার
2p z অরবিটালে, কিন্তু এখানে সিগমা স্টার 2p z তো দেয়নি, সিগমা স্টার 2p দিয়েছে, তো সিগমা স্টার 2p এখানে আনসার হবে। তো এখানে অপশন এ হচ্ছে আনসার। ওকে, নেক্সট যেটা সেটা হচ্ছে যে, আচ্ছা এখানে একটা কথা বলে রাখি যে আমরা যদি বাকি অপশনগুলো যদি দেখিও, এটুকু আমরা জানি প্রত্যেকে যে অ্যান্টি বন্ডিং এর এনার্জি কিন্তু বন্ডিং এর থেকে বেশি, সুতরাং সিগমা স্টার 2p কিংবা পাই স্টার 2p বেশি হবে বাকি দুটোর থেকে, কারণ বাকি দুটো কিন্তু বন্ডিং মলিকুলার অরবিটাল। সুতরাং আনসার হতে পারে একমাত্র অপশন এ অথবা অপশন ডি। এবং সিগমা স্টারের এনার্জি কিন্তু সবসময় পাই স্টারের থেকে বেশি হয়, সিগমা স্টার কিন্তু পাই স্টারের উপরে থাকে। ঠিক আছে, সুতরাং এখানে একটা জিনিস মনে রাখতে হবে, বন্ডিং মলিকুলার অরবিটালের থেকে অ্যান্টি বন্ডিং মলিকুলার অরবিটালের এনার্জি কি হবে, বেশি হবে। আর সিগমা স্টারের এনার্জি কিন্তু পাই স্টারের থেকে বেশি হবে। ঠিক আছে, তো এইটুকু কনসেপ্ট মাথায় রাখলেই চলবে এই কোয়েশ্চেন আনসার দেওয়ার জন্য। নেক্সট যে কোয়েশ্চেনটা সেটা হচ্ছে তালিকা 1 এ প্রদত্ত অণু বা আয়নগুলির সাথে তালিকা 2 এ তাদের জ্যামিতি মেলাও। আচ্ছা, তো কি কি তালিকা 1 এ কি কি অণু বা আয়ন দিয়েছে, PCl5, BrF5, BF4 মাইনাস আর হচ্ছে NiCN4 2 মাইনাস। আর তালিকা 2 এর যে জ্যামিতিগুলো দিয়েছে চতুস্তলক, সমতলিক, বর্গাকার, ত্রিকোণীয় দ্বিপিরামিড এবং বর্গাকার পিরামিড। এবার কোনটার সাথে কোন অপশন যাবে সেটা আমাদেরকে দেখতে হবে। ম্যাচ দ্য স্পিসিস ইন লিস্ট 1 with their geometry in list 2. list 1 এ কি কি আছে, PCl5, BrF5, BF4 মাইনাস আর NiCN4 2 মাইনাস। list 2 tetrahedral, square planar, trigonal, bipyramidal and square pyramidal। তো আমাদেরকে ম্যাচ করতে হবে কোনটার সাথে কোনটা যাবে, তো একটা একটা করে আমরা দেখি। প্রথম হচ্ছে PCl5। ঠিক আছে, PCl5 এ স্টেরিক নাম্বার ফসফরাসের যেটা সেটা হচ্ছে হাফ ইন্টু, আমরা জানি স্টেরিক নাম্বারের ফর্মুলা কি, হাফ ইন্টু ভি প্লাস এম মাইনাস সি প্লাস এ। ঠিক আছে, এখানে ভিটা কি, ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন আছে, ফসফরাসের 5টা থাকে। এম মানে কটা মনোভ্যালেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচড, এখানে ফসফরাস 5টা মনোভ্যালেন্ট অ্যাটম অর্থাৎ 5টা ক্লোরিনের সাথে অ্যাটাচড, তাহলে 5 আর কোনো চার্জের তো গল্প নেই, তাহলে 5 হবে, 5 মানে sp3d। আর এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে ফসফরাসের সাথে 5টা সিগমা বন্ড পেয়ার আছে আর কোনো লোন পেয়ার কিন্তু নেই, জিরো লোন পেয়ার। তাহলে এরকম যদি হয় তার মানে কিন্তু টিবিপি শেপ হবে অর্থাৎ ট্রাইগোনাল বাইপিরামিড। তাহলে PCl5 এর সাথে যাবে ট্রাইগোনাল বাইপিরামিডাল, মানে এর সাথে যাবে 3। এবার এর সাথে 3 যদি আমরা অপশন দেখি তাহলে কিন্তু তিনটা অপশনে এর সাথে 3 রয়েছে, তাহলে বিটা আমাদেরকে দেখতে হবে। তো বিতে যেটা রয়েছে BrF5। ঠিক আছে, BrF5 এর সেন্ট্রাল অ্যাটম কোনটা, ব্রোমিন। তো আমরা যদি স্টেরিক নাম্বার বের করি ব্রোমিনের, তাহলে হাফ ইন্টু ওই আগের ফর্মুলা অনুযায়ী ভ্যালেন্স ইলেকট্রন কটা, ব্রোমিনের 7টা আর কটা মনোভ্যালেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচ, 5টা, তার মানে 6 মানে এখানে sp3d2 হবে। আর তার থেকে বড় কথা এখানে 5টা সিগমা বন্ড পেয়ার কিন্তু আছে, কারণ ব্রোমিন 5টা ফ্লুরিনের সাথে অ্যাটাচড আর একটা হবে লোন পেয়ার। তাহলে এরকম যদি হয় এটার শেপ হয় স্কোয়ার পিরামিড, এটার শেপ কি হয়, স্কোয়ার পিরামিড। তো স্কোয়ার পিরামিড কোথায় রয়েছে, 4 নম্বরে, তাহলে বি এর সাথে যাবে 4। তাহলে বি এর সাথে যদি 4 যায় তাহলে এখানে কিন্তু তোরা দেখতেই পাচ্ছিস বি এর সাথে 4 মানে চোখ কান বুঝে অপশন সি হবে এই কোয়েশ্চেনের আনসার। তাহলে অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। তবুও আমরা বাকি দুটো অপশনও কিন্তু একবার দেখে নেব। নেক্সট হচ্ছে দেখ BF4 মাইনাস, BF4 মাইনাসে এখানে সেন্ট্রাল অ্যাটম কোনটা, বোরন। তাহলে আমরা যদি স্টেরিক নাম্বার বের করি বোরনের, তাহলে হাফ ইন্টু বোরনের ভ্যালেন্স শেলে কটা ইলেকট্রন থাকে, 3টে। বোরন কটা মনোভ্যালেন্ট অ্যাটমের সাথে অ্যাটাচড, 4টে, আর একটা নেগেটিভ চার্জ রয়েছে সেটাও অ্যাড হবে। তাহলে এখানে স্টেরিক নাম্বার আসছে 4, 4 স্টেরিক নাম্বার মানে sp3। আর sp3 এখানে কটা সিগমা বন্ড পেয়ার আছে, 4টে সিগমা বন্ড পেয়ার আছে আর কোনো লোন পেয়ার কিন্তু নেই। দেয়ারফর এখানে যে শেপটা হবে সেই শেপটা কিন্তু হবে টেট্রাহেড্রাল। এখানে শেপটা কি হবে, টেট্রাহেড্রাল। তাহলে টেট্রাহেড্রাল যদি হয় তাহলে BF4 মাইনাসের সাথে কোনটা যাচ্ছে, এক একটা, মানে সি এর সাথে যাচ্ছে এক একটা, যেটা কিনা অপশন সি তে রয়েছে। আর রইল বাকি NiCN4 2 মাইনাস। এবার NiCN4 2 মাইনাস এটা কিন্তু একটা কোঅর্ডিনেশন কম্পাউন্ড, তাই না। এখানে নিকেলের অক্সিডেশন স্টেট কত, 2 প্লাস, নিকেল 2 প্লাস মানে হচ্ছে আর্গন 3d8, রাইট। এবার আর্গন 3d8 জেনারেলি যেটা হয় গ্রাউন্ড স্টেটে, তো গ্রাউন্ড স্টেটে যেটা দেখা যায় সেটা হচ্ছে 3d8 মানে এই হচ্ছে 3d
8খানা ইলেকট্রন 1 2 3 4 5 6 7 8 4s টা পুরো ফাঁকা পড়ে আছে, 4p ও পুরো ফাঁকা পড়ে আছে। ঠিক আছে? এবার এখানে লিগ্যান্ড কটা আছে? সায়ানাইড 4টে, অর্থাৎ এখানে কিন্তু কোঅর্ডিনেশন নাম্বার হচ্ছে 4। তাহলে সায়ানাইড যখন 4টে অটোমেটিক্যালি sp3 হতে চাইবে, রাইট? sp3 হতে চাইবে, কিন্তু এখানে মনে রাখতে হবে dsp2 হাইব্রিডাইজেশন কিন্তু সবসময় মোর প্রেফারেবল দেন sp3, অর্থাৎ dsp2 যদি হওয়ার চান্স থাকে সেটাই হবে। এবার সায়ানাইড হচ্ছে একটা স্ট্রং লিগ্যান্ড, ঠিক আছে? সায়ানাইড যেটা, এটা কিন্তু একটা স্ট্রং লিগ্যান্ড। তো স্ট্রং লিগ্যান্ড যখন, ও কিন্তু চেষ্টা করবে dsp2 পেতে। তো এখানে কি হবে, গ্রাউন্ড স্টেট থেকে এই নিকেল 2+ আয়নটা এক্সাইটেড স্টেটে যাবে। এবার এক্সাইটেড স্টেটে গেলে কি হবে, 3d তে যে 8খানা ইলেকট্রন রয়েছে, 8খানা ইলেকট্রন কিন্তু পেয়ার আপ হয়ে যাবে, অর্থাৎ 1 2 3 4 5 6 7 8 পেয়ার আপ হয়ে গেল। তাহলে একটা ডি কিন্তু ফাঁকা পাওয়া গেল, আর ওদিকে এস আর পি তো পুরো ফাঁকা পড়েই আছে। তাহলে এখানে কি হবে, এই একটা ডি একটা এস আর দুটো পি, এরা কিন্তু হাইব্রিডাইজ করবে, dsp2 হাইব্রিডাইজেশন করবে। আর এই 4টে ঘরে 4টে সায়ানাইড কিন্তু ঢুকবে। ঠিক আছে? অর্থাৎ এখানে dsp2 হাইব্রিডাইজেশন হলো। আর dsp2 মানেই হচ্ছে স্কোয়ার প্লেনার, dsp2 মানেই হচ্ছে স্কোয়ার প্লেনার। ঠিক আছে? তো এখানে NiCN4 2- যেটা আছে, এটা কিন্তু স্কোয়ার প্লেনার হবে, অর্থাৎ d এর সাথে 2 যাবে। তো এইভাবে আমরা কিন্তু এখানে যে অপশনটা আনসার পাচ্ছি সেটা হচ্ছে অপশন সি। ওকে, নেক্সট কোয়েশ্চেনটা দেখ কি বলছে। তালিকা 1-এ প্রদত্ত ভিটামিনগুলির সাথে তালিকা 2-এ তাদের উৎস মেলাতে বলছে। তো এখানে তালিকা 1-এ কি কি ভিটামিন রয়েছে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন ই, আর হচ্ছে ভিটামিন কে। আর ওদিকে তালিকা 2-এ রয়েছে উৎসগুলো মাংস, সূর্যমুখী তেল, সবুজ পাতাযুক্ত সবজি আর গাজর। ঠিক আছে? তো আমরা যদি অপশনগুলো দেখি, ইংলিশে লিস্ট ম্যাচ দ্য ভিটামিনস ইন লিস্ট 1 উইথ দেয়ার সোর্সেস ইন লিস্ট 2। লিস্ট 1-এ কি কি আছে? ভিটামিন এ, ভিটামিন বি12, ভিটামিন ই, ভিটামিন কে। আর লিস্ট 2-তে রয়েছে মিট, সানফ্লাওয়ার অয়েল, গ্রিন লিফি ভেজিটেবলস আর ক্যারটস। ঠিক আছে? তো এখানে প্রথমেই বলে রাখি, ভিটামিন এর যে সোর্স সেটা হচ্ছে ক্যারটস। ঠিক আছে? ভিটামিন এ পাওয়া যায় ক্যারটসে। আর ভিটামিন বি12 এটা পাওয়া যায় মিটের মধ্যে। এটা একদম ডাইরেক্ট মুখস্থ করা কোয়েশ্চেন, কোনো কনসেপ্টের কোয়েশ্চেন নেই। ভিটামিন ই রয়েছে সানফ্লাওয়ার অয়েলে, আর ভিটামিন কে রয়েছে গ্রিন লিফি ভেজিটেবলসে। তাহলে এর সাথে 4, বির সাথে 1, তাহলে এর সাথে 4, বির সাথে 1 মানে হচ্ছে এইটা, অপশন সি। তাহলে এখানেও কিন্তু অপশন সি হচ্ছে এই কোয়েশ্চেনের আনসার। ক্লিয়ার? তো আমরা যাচ্ছি লাস্ট কোয়েশ্চেনে। নিচের বিক্রিয়াক্রমের জন্য সঠিক বিকল্পটি নির্বাচন করো। এখানে যেটা দিয়েছে তোরা দেখতেই পাচ্ছিস, বেনজিন, তাকে প্রথমে CH3COCl আর AlCl3 দিয়ে রিয়াকশন করানো হয়েছে, আর পরের স্টেপে NaOCl দিয়ে রিয়াকশন করানো হয়েছে, P+Q তৈরি হয়েছে। অপশনগুলো কি কি বলছে? P এবং Q উভয়ই কার্বনিল যৌগ। P কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ হলে Q একটি প্রাইমারি অ্যালকোহল। P এবং Q অ্যারোমেটিক যৌগ। P কে অম্লীকৃত করলে যদি কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়, Q বায়ু ও সূর্যালোকের উপস্থিতিতে বিষাক্ত গ্যাস উৎপন্ন করে। তো এই হচ্ছে 4টে অপশন। অপশনগুলো একবার ইংলিশে দেখে নিই কি বলছে। ফর দ্য ফলোইং রিয়াকশন সিকোয়েন্স চুজ দ্য কারেক্ট অপশন। বেনজিনকে CH3COCl আর AlCl3 দিয়ে ফার্স্ট স্টেপে, আর সেকেন্ড স্টেপে সোডিয়াম হাইপোক্লোরাইট অর্থাৎ NaOCl দিয়ে রিয়াকশন করানো হয়েছে, তৈরি হয়েছে P+Q। বোথ P and Q আর কার্বনিল কম্পাউন্ডস। এটা হচ্ছে ফার্স্ট অপশন। সেকেন্ড অপশন বলছে if P is the sodium salt of a carboxylic acid, Q is a primary alcohol. থার্ড অপশন বলছে P and Q আর অ্যারোমেটিক কম্পাউন্ডস। আর ফোর্থ অপশন বলছে if P gives a carboxylic acid on acidification, Q gives a poisonous gas on exposure to air and light। ঠিক আছে? তো একবার দেখি এখানে কি হতে পারে। বেনজিনকে প্রথম কথা হচ্ছে, বেনজিনকে আমরা যদি CH3COCl আর AlCl3 দিই, কি কি দেওয়া হয়েছে? CH3COCl আর AlCl3। এটা কিন্তু ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন রিয়াকশন, প্রোডাক্ট হয় বেনজিনের উপর COCH3, মানে অ্যাসিটোফেনন। ঠিক আছে? এবার এটাকে কি দিয়ে ট্রিট করা হয়েছে? NaOCl। আচ্ছা, NaOCl টা অ্যাকচুয়ালি কি করে আসে? ক্লোরিন আর NaOH এর রিয়াকশনে। ঠিক আছে? তার মানে এইখানে কিন্তু হ্যালোফর্ম রিয়াকশন হবে, কারণ এটা কিন্তু হ্যালোফর্ম রিয়াকশনের কন্ডিশন। তো হ্যালোফর্ম রিয়াকশন তো হতেই পারে, কারণ এখানে কিটো মিথাইল গ্রুপ রয়েছে বেনজিনের উপরে।
তো এখানে হ্যালোফর্ম রিঅ্যাকশনে যেটা হয়, যেটা ওই CH3 রয়েছে না লাস্টে মিথাইল গ্রুপটা, ওটা ক্লোরোফর্ম হয়ে যাবে। আর বাকি যেটা রইলো মানে বেনজিনের উপর CO টা রয়ে গেল, ওটাও কি হবে, COO হয়ে যাবে। তো এই হচ্ছে এই রিঅ্যাকশনটা। তো এবার কি দিয়েছে, বোথ P and Q আর কার্বনিল কম্পাউন্ডস, একেবারে না। P তে যদিও কার্বনিল গ্রুপ আছে অ্যাসিডের মধ্যে, কিন্তু Q টা যেটা, তার মধ্যে কোনো কার্বনিল গ্রুপ নেই, তাহলে এটা কিন্তু রং। If P is the sodium salt of carboxylic acid, তো P সত্যি তো একটা সোডিয়াম সল্ট কার্বক্সিলিক অ্যাসিড, কিন্তু Q বলছে প্রাইমারি অ্যালকোহল, তা তো না, Q হচ্ছে এখানে ক্লোরোফর্ম। এখানে P টা হচ্ছে এটা আর Q হচ্ছে এটা, ঠিক আছে? তাহলে এটা ম্যাচ করছে না, তাহলে এটাও রং। P and Q আর অ্যারোমেটিক কম্পাউন্ডস, এটাও রং, কারণ দেখাই যাচ্ছে P টা অ্যারোমেটিক কিন্তু Q টা তো অ্যারোমেটিক না। P gives carboxylic acid on acidification। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, P যেটা সেটাকে আমরা যদি দেখি, P হচ্ছে বেনজিনের মাথায় COON, মানে সোডিয়াম বেনজোয়েট, রাইট? তো এটাকে যদি আমরা অ্যাসিডিফাই করি মানে H+ দিই, তাহলে এটা কিন্তু কি হয়ে যাবে, বেনজোইক অ্যাসিড, রাইট? তাহলে এখানে যেটা বলছে P gives carboxylic acid on acidification, এটা একদম কারেক্ট বলেছে। আর বলেছে Q gives a poisonous gas on exposure to air and light, Q মানে ক্লোরোফর্ম। তো ক্লোরোফর্মকে যদি আমরা অক্সিজেনের প্রেজেন্সে, সানলাইটের প্রেজেন্সে যদি রেখে দিই, এটা কিন্তু আস্তে আস্তে COCl2 মানে ফসজিনে কনভার্ট হয়ে যায়। আর ফসজিন কিন্তু একটা টক্সিক গ্যাস। ফসজিন হচ্ছে একটা টক্সিক গ্যাস, ওকে? তো এটাও যেটা দিয়েছে যে কিউ গিভস এ পয়জনাস গ্যাস, এটাও ঠিক দিয়েছে। তাহলে অপশন ডি টাই হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্ট আনসার এই কোয়েশ্চেনের। তাহলে এই কোয়েশ্চেনের কারেক্ট আনসার হচ্ছে অপশন ডি, ওকে? আর এর সাথে সাথে কিন্তু আমাদের রিনিট পরীক্ষার যে কোয়েশ্চেন গুলো ছিল, সেই কোয়েশ্চেনের সিরিজ গুলো পুরো কমপ্লিট হলো। রিনিটের সবকটা কোয়েশ্চেন কিন্তু ডিসকাশন আমাদের শেষ হলো, ঠিক আছে? আশা করি এই সলিউশন সিরিজটা তোদের জন্য খুব হেল্পফুল হয়েছে। নিশ্চয়ই তোরা এর থেকে অনেক কিছু জানতেও পেরেছিস। আর অবশ্যই কিন্তু তোরা যেটা করবি সেটা হচ্ছে যে কোন পরীক্ষার ভিডিও বা কোন পরীক্ষার সলিউশনের ভিডিও তোরা কিন্তু এরপরে দেখতে চাস, কমেন্টে জানাতে পারিস। আর যদি ভালো লাগে এই সিরিজের সলিউশন গুলো, যেভাবে তোদেরকে সলিউশন গুলো বুঝিয়েছি, সেটা যদি তোদের ভালো লেগে থাকে, তোদের যদি উপকারে আসে, তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবি না। আর এখানে যেটা সবসময় বলি, যে চ্যানেলটাকে কিন্তু লাইক কর, শেয়ার কর এবং সাবস্ক্রাইব কর বন্ধুদের মধ্যে, ওকে? থ্যাংক ইউ। আর দেখা হচ্ছে নেক্সট অন্য একটা পরীক্ষার সলিউশন সিরিজ নিয়ে। ওকে, টাটা।